গল্পের নাম আপনজন। লেখিকা মাধবী ভট্টাচার্য। ধুর মা, ওই লাবাকান্ত ছেলেকে বিয়ে করব না আমি। কি শুরু করেছো তোমরা বলো তো? গুঞ্জা অস্থিরভাবে ঘাত ঝাঁকিয়ে বলল। লাবাকান্ত কাকে বলে? অভিধানে কি এই শব্দের মানে খুঁজে পাওয়া যাবে? অভি ওদিক থেকে ফুট কাটে। মা আর বোনের ঝগড়ায় যোগ্য সঙ্গত দিয়ে যাচ্ছে সে সেই তখন থেকে। জ্বলন্ত দৃষ্টিতে একবার 2 বছরের বড় দাদার দিকে তাকিয়ে গুঞ্জা আবার বলল, চিনি না জানি না, হুট করে বিয়ে করে নিতে বললেই হলো। এক অচেনা লোকের সাথে সারা জীবন কাটাতে হবে ভাবলেই তো মাথা গরম হয়ে যাচ্ছে। তো যাও না, চেনো জানো এমন কাউকে খুঁজে নিয়ে আসো, যাও। আলপনা ঝাঁঝিয়ে উঠে বললেন। ওহো, এর মানে তুমি গুঞ্জাকে প্রেম করতে বলছো? তুমি তো হেব্বি মডার্ন। জিও মা। অভি আবার ফুট কাটে। হ্যাঁ বলছি, ওর যদি আমার পছন্দে এত আপত্তি, তবে নিজে পছন্দ করে ছেলে নিয়ে আসুক। ধাড়ি মেয়ে, আর কতদিন ঘাড়ের উপর বসে থাকবে? গুঞ্জা আজকাল তোমার ঘাড়ে চাপছে নাকি মা? ছি ছি গুঞ্জা, এটা আমি কি শুনছি? অভি কপট বিস্ময় প্রকাশ করে। অভি, তুই যাবি এখান থেকে? কই বোনকে বোঝাবি তা না, তখন থেকে উল্টোপাল্টা বকেই চলেছে। দাদা, তোর ফালতু রসিকতাগুলো বন্ধ কর প্লিজ, মাথা ধরে যাচ্ছে আমার। অভি সিরিয়াস হয়ে যায় এবার, বলে, আচ্ছা মা, গুঞ্জা যদি ওই ছেলেটাকে বিয়ে করতে না চায়, তাহলে তুমি এত জোর করছো কেন? আর গুঞ্জা, তোকেও বলি, মা যখন এত করে বলছে, একবার ছেলেটার সাথে কথা বলেই দেখ। কথা বললেই যে বিয়ে করে নিতে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই। না না, কথা টথা কিছুই বলতে পারবো না আমি। একবার দেখা কর, হতে পারে ছেলেটাকে তোর ভালো লেগে গেল। না, প্রথম কথা হলো আমি এক্ষুনি বিয়ে করব না, আর দ্বিতীয় কথা হলো এভাবে তো নয়। কাউকে চিনব জানবো তবে তো বিয়ে করব। প্লিজ, তোমরা কেউ আমাকে আর জোর করবে না। ধূপধাপ করে পা ফেলে চলে গেল গুঞ্জা। চেনা জানার জন্যেই তো দেখা করতে বলা হচ্ছে তোকে। ওইভাবে হয় না, যেতে যেতেই বলে গেল গুঞ্জা। মায়ের দিকে তাকিয়ে কষ্ট হচ্ছিল অভির। বেচারি মা অনেক খুঁজে পেতে একটা ভালো ছেলে সন্ধান করেছিল গুঞ্জার বিয়ের জন্য, কিন্তু গুঞ্জা যেভাবে বেঁকে বসবে বোঝেনি হয়তো। আর গুঞ্জারই বা কী দোষ? প্রত্যেক মানুষেরই নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার আছে। মা, এত ভেবো না তো, গুঞ্জাকে একটু সময় দাও। কি এমন বয়স হয়েছে ওর? সবে তো চাকরিতে ঢুকলো, দেখবে ওর খুব ভালো বিয়ে হবে। আলপনা জবাব দিলেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে বেজায় মুষড়ে পড়েছেন তিনি। আরে মা, এখনো মুখ ঝুলিয়ে বসে আছো? যাও, গরম গরম চা করে নিয়ে এসো দেখি। আমি মোড়ের দোকানটা থেকে চপ নিয়ে আসছি। গোমরা মুখে চা করতে গেলেন আলপনা। অভিও বেরিয়ে গেল চপ আনতে। আজ সন্ধ্যে থেকেই বেশ রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। দারুণ জমবে গরম চায়ের সাথে গরম গরম চপ। নাতনির দিকে তাকিয়েছিলেন সুলোচনা। দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা, অথচ এই মেয়েটাকে নিয়েই একসময় কত দুর্ভাবনা ছিল তার। মাত্র 2 বছর বয়সে বাবাকে হারানো মেয়েটা বড় হবে কি করে? কি করেই বা ওর বিয়ে হবে? মাথার উপর থেকে বাবার ছায়া সরে গেল। 2 বছরের বড় দাদার মা ছাড়া আর কেউ রইল না ওর। তিনি তো আজ আছেন কাল নেই। পিতৃহীন নাতনির জন্য যতটা দুশ্চিন্তা ছিল তার, নাতি অভির জন্য ততটা ছিল না। মেয়েরা দুর্বল হয় শরীরে আর মনেও, ছেলেরা সেরকম নয়। একটা বয়সে নিজের দায়িত্ব নিজেই নিতে শেখে। মেয়েরা একটা শক্ত কাঁধে ভর না দিয়ে চলতে পারে না। কিন্তু পরে বুঝতে পেরেছিলেন তার ধারণা ভুল। ছেলের অকাল মৃত্যুর পরে অল্প বয়সী বউটা ছোট ছোট 2 বাচ্চা আর বয়স্কা শাশুড়ির ভার অবলীলায় নিজের কাঁধে তুলে নিয়েছিল। স্বামীর অফিসে কাজ জুটিয়ে নিয়েছিল একে তাকে ধরে। সংসারের চাকা থেমে যেতে দেয়নি একটি বারের জন্য। কতটা কষ্ট বুকে নিয়ে হাসি মুখে সংসারের হাল ধরেছিল আলপনা, একজন মেয়ে হয়ে সুলোচনা ভালোই বোঝেন। দেখতে দেখতে তরতর করে নাতি নাতনি দুজনেই বড় হয়ে গেল, ভালো মানুষ হলো। দুজনে চাকরি করছে এখন। আলপনা চাকরি ছেড়ে দিয়েছে বছরখানেক হলো। ছেলে আর মেয়েই জোর করে মাকে চাকরি ছাড়িয়েছে। বলেছে,
এখন ওরাই সব কিছু সামলাবে। মাকে আর প্রতিদিন খাটাখাটনি করে অফিসে দৌড়াতে হবে না। আলপনারও বোধহয় ক্লান্তি এসে গেছিল, তাই আর আপত্তি করেনি। ওরও তো বয়স হচ্ছে। গুঞ্জার আগে গড়গড় করতে করতে ঠাম্মার বিছানা করে দিচ্ছিল। শুনতে শুনতে একসময় হেসে ফেললেন সুলোচনা। বললেন, তোর এত রাগ কিসের দিদিভাই? মা তো তোর ভালোর জন্যই এত কিছু করছে। ৭৬ বছর বয়স্কা ঠাম্মার দিকে একবার তাকালো গুঞ্জা, তারপর থমথমে গলায় বলল, তোমার বয়স হয়েছে ঠাম্মা, তুমি বুঝবে না অত। বয়স হয়েছে বলেই তো আরও বেশি করে বুঝবো। তুই বল আমাকে। হো ঠাম্মা, মায়ের বকবকানি থেকে বাঁচতে তোমার বিছানায় শুচ্ছি, তুমি এখন শুরু করে দিলে? বিরক্ত হয়ে বলল গুঞ্জা। কিচ্ছু শুরু করিনি, শুধু তোর সমস্যাটা জানতে চাইছি। বললাম তো তুমি বুঝবে না। নাও এখন শুয়ে পড়ো দেখি। আমিও শুয়ে পড়ছি। ঠাম্মার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল গুঞ্জা। অন্যদিন সে মায়ের সাথেই অন্য ঘরে শোয়, কিন্তু আজ মা যা শুরু করেছে, বাধ্য হয়ে ঠাম্মার ঘরে চলে এসেছে গুঞ্জা। মা এখানে জ্বালাতে আসবে না, জানে সে। ঠাম্মার ঘুমের ব্যাঘাত হতে পারে, তাই মা এ ঘরে আসবে না এখন। সুলোচনা কিছুক্ষণ অপেক্ষা করে নাতনির পাশে শুয়ে পড়লেন। জানেন মেয়েটা খুব জেদি, ওকে জোরজার করে কোনো লাভ নেই। বলার হলে ও এমনিতেই বলবে। আবছা অন্ধকারে ঠাম্মার ভেঙে চুরে যাওয়া মুখের দিকে তাকিয়েছিল গুঞ্জা। স্বামীকে হারানোর পর একমাত্র ছেলেকে হারিয়ে কতটা কষ্ট বুকে পুষে রেখেছেন এই বৃদ্ধা, বুঝতে পারে গুঞ্জা। কষ্ট হয় ওর ঠাম্মার জন্য। একটু চুপ করে থেকে সে বলে, আচ্ছা ঠাম্মা, বিয়ের আগে তো তুমি দাদুকে চিনতে না। হঠাৎ করে এক অচেনা পুরুষের সঙ্গে জীবন কাটাতে তোমার অসুবিধে হয়নি? দাদু কি ভালোবাসতো তোমায়? হঠাৎ কেন জানতে চাইছিস দিদিভাই? এমনি বলো না ঠাম্মা। একসঙ্গে থাকতে থাকতে ভালোবাসা হয়েই যায় দিদিভাই, এটাই নিয়ম। হয় না ঠাম্মা, ভালোবাসা কোনো নিয়ম নয়, এটা হৃদয় দিয়ে অনুভব করতে হয়। কেউ তোমাকে ভালোবাসলে তুমি ঠিক সেটা বুঝতে পারবেই। তুমি বুঝেছিলে কিছু? প্রথম প্রথম তো কিছুই বুঝতে পারতাম না। তোর দাদু খুব চাপা স্বভাবের ছিলেন, কিন্তু পরে একদিন। পরে কি ঠাম্মা? গল্পের গন্ধ পেয়ে উঠে বসল গুঞ্জা। রাতের অন্ধকারকে খুব ভয় পায় মেয়েটা, কিন্তু বাথরুম পেলে সেটা কতক্ষণ চেপে রাখা যায়। কয়েকদিনই হয়েছে এ বাড়িতে এসেছে মেয়েটা। জানে বাড়ির বাথরুমটা অনেক দূরে। দরজা খুলে বাড়ির পিছন দিকে বাগানের ভেতর দিয়ে কিছুটা হেঁটে গেলে চারদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া ছোট্ট এক ফালি জায়গা। সেখানে সবাই বাথরুম করে। এত রাতে কি করে এখন সেখানে যাবে? অস্বস্তিতে বিছানায় ছটফট করতে করতে কান্না পাচ্ছিল মেয়েটার। বিয়ের আগে তো রাতে বাথরুমে যেতে হলেই ধাক্কা দিয়ে মাকে জাগিয়ে দিত। মা লণ্ঠন নিয়ে সঙ্গে যেতেন। কিন্তু এখন এখন কাকে ডাকবে ও? পাশেই স্বামী শুয়ে আছেন। গভীর ঘুমে আচ্ছন্ন তিনি। শ্বাস প্রশ্বাসের আওয়াজেই বোঝা যাচ্ছে। এনাকে কি ডাকা যায়? ভয়ে ভয়ে একবার আলতো করে ঠেলে দিল লোকটাকে। তিনি নড়ে চড়ে উঠলেন একটু। সঙ্গে সঙ্গে ভয়ে পিছনে সরে এলো মেয়েটা। স্বামীকে বড্ড ভয় পায় সে। এখনও তাঁর সঙ্গে সেভাবে ভাব জমে উঠল না। এমনিতেই তিনি গম্ভীর, কম কথা বলেন। কিভাবে যে তাকে খুশি করবে বুঝতেই পারে না মেয়েটা। বিয়ে হবার আগে মা বাবা অন্য বড়রা পই পই করে শিখিয়ে দিয়েছিলেন শ্বশুরবাড়িতে সকলের কথা শুনে চলবে। বিশেষ করে শ্বশুর আর শাশুড়ির অবাধ্য কখনো হবে না। সব কাজে নিজে থেকে এগিয়ে যাবে, সব সময় হাসি মুখে থাকবে। সব কথাই অক্ষরে অক্ষরে মেনে চলছে মেয়েটা। কিন্তু স্বামী বিশ্বনাথের সঙ্গে কীরকম ব্যবহার করবে আলাদা করে তো বলে দেয়নি কেউ। কি যে করে সে। ঘরের কোনায় লণ্ঠনটা কমিয়ে রাখা হয়েছে। নিরুপায় হয়ে মেয়েটা লণ্ঠনের আলোটা উস্কে দিয়ে সেটা নিয়ে চলল বাথরুমের দিকে। দরজা খুলতেই টানা ঢাকা বারান্দা। বারান্দার শেষ প্রান্তে পেছনে দরজা। এত রাতে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন। অন্ধকার নিঝুম বাড়িটার টানা বারান্দা দিয়ে হেঁটে যেতে যেতে মনে মনে ঠাকুরকে ডাকছিল মেয়েটা। পেছনের দরজাটা খুলতেই ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখে ভয়ে বুক কেঁপে উঠল মেয়েটার। কাঁপতে কাঁপতে বাইরে পা বাড়াতে যেতেই কেউ পেছন থেকে হাত টেনে ধরল ওর। ভয়ে পরিত্রাহী চিৎকার করার আগেই সে শুনতে পেল একটা চেনা গলা।
এত রাতে একা একা বেরিয়েছো কেন? বাথরুমে যাব। এতক্ষণের বুক চাপা ভয় ভয় ভাবটা কেটে যেতে স্বস্তির শ্বাস ছাড়ল মেয়েটা। তা আমাকে ডাকতে পারতে তো, ধমকে বললেন বিশ্বনাথ। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তিনি তখন বললেন, দাও লণ্ঠনটা আমার হাতে, চলো এখন। পরদিন এ নিয়ে বেশ কয়েক প্রস্ত হাসাহাসির ধুম চলল। বিশ্বনাথ অবশ্য সেই রকমই গম্ভীর রইলেন। সে লজ্জায় মাটিতে মিশে রইল যেন। সেই রাতে ঘুমানোর আগে স্বামী বললেন, রাতে দরকার হলে আমাকে ডেকো, কালকের মতো একা একা বেরিয়ে যেও না বোকার মতো। সে ওপর নিচে ঢকঢক করে মাথা নাড়ালো ভয়ে ভয়ে। কম কথা বলা লোকটার সাথে কি করে যে ভাব জমাবে সে। বিশ্বনাথ ওকে ভালোবাসেন কি না তাও তো বুঝতে পারল না ভালো করে। এত কম কথা বললে বুঝবেই বা কী করে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। কদিন পরেই মেয়েটার একমাত্র ননদের বিয়ে। বিশ্বনাথের একমাত্র বোন মেয়েটা থেকে বছর 5-এর বড়। পায়ে একটা জন্মগত খুঁত থাকার কারণে এতদিন বিয়ে হচ্ছিল না। অনেক দেখাদেখির পর একটা পরিবার রাজি হয়েছে বিয়ের জন্য। অবশ্য তারা দাবি করেছে মেয়েকে গয়নায় মুড়ে দিতে হবে। স্বামী শ্বশুরের অবস্থা মোটেই ভালো না। শ্বশুর গ্রামের স্কুলের শিক্ষক, রোজগার খুবই কম। বিশ্বনাথ নতুন চাকরিতে ঢুকেছে। 2 দেওর কিছুই করে না এখনো। অত গয়না জোগাড় হবে কি করে? কিন্তু গয়না জোগাড় না হলে যে ননদের বিয়ে আটকে যাবে। স্বামী আর শ্বশুর মিলে হন্য হয়ে চেষ্টা শুরু করলেন। একদিন শ্বশুরমশাই মেয়েটাকে ডেকে বললেন, বৌমা, জানি আমি অন্যায় দাবি করছি, কিন্তু বড় নিরুপায় হয়ে তোমাকে বলছি মা, খুকুর বিয়ের জন্য সব কিছু জোগাড় করে উঠতে পারিনি এখনো। অনেক চেষ্টাই তো করছি, কিন্তু কি করে কি হবে বুঝতে পারছি না। একটু ইতস্তত করে তিনি আবার বললেন, তোমার বিয়ের যে গয়নাগুলো আছে সেগুলো কি দিতে পারবে মা? তাহলেও অন্তত। আর কিছু বলতে পারলেন না তিনি, থেমে গেলেন অস্বস্তিতে। মেয়েটা স্তম্ভিত হয়ে রইল কিছুক্ষণ। ওর মা বাবাও তো অবস্থাপন্ন নন। শ্বশুরবাড়ি থেকে কেউ দাবি না করলেও তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন মেয়েকে সাজিয়ে দিতে। গয়নাগুলো বাবার কত কষ্টের বানানো মেয়েটা ভালো করেই জানে। এই গয়নাগুলো দিয়ে দিতে হবে এখন? বেশি তো নেই, সামান্যই তো। নিজের জন্য নয়, বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল মেয়েটার। কিন্তু শ্বশুরমশাইয়ের অসহায় মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না সে। পরদিন বিশ্বনাথের কানে কথাটা যেতেই বেঁকে বসলেন তিনি। বললেন, না না, ওর বাবা গয়নাগুলো দিয়েছেন, সেগুলো আমরা নিই কী করে? খুকুর বিয়ের জন্য ভেবো না, সব জোগাড় হয়ে যাবে। আমি চেষ্টা করছি তো। কি করে জোগাড় হবে? আর তো সময় নেই, শ্বশুরমশাই চিন্তিত মুখে বললেন। আমি একটা বুদ্ধি দিই। বিশুর বিয়ের সময় যে আশীর্বাদী হারটা দিয়েছিলাম বৌমাকে, সেটা কাজে লাগালে কেমন হয়? ওটাতে তো 2 ভরি সোনা আছে। তুই তো গড়িয়ে দিয়েছিলি বিশু। শাশুড়ি বললেন। বিশ্বনাথ পলকে স্ত্রীর দিকে তাকালেন একবার। মেয়েটা গলায় পড়েছিল হারটা এতদিন ধরে। একবার দেখে নিয়ে বিশ্বনাথ ধমকে উঠলেন, এটা দিয়ে দিলে ও কি পরে থাকবে? বাড়িতে পড়ার তো কিছুই নেই ওর। না না, সেটা হবে না। ওই 1.5-2 ভরির জন্য খুকুর বিয়ে আটকে থাকবে না। আমি আছি তো। ছেলে বউয়ের হয়ে কথা বলছে, শাশুড়ির বোধহয় সহ্য হলো না। তিনি এরপর মেয়েটাকেই বললেন, বিশু না হয় বোঝে না, তুমি তো বোঝো। ও বারণ করলো বলে তুমিও দেবে না? ওই গয়না তো তোমার নয়, ওটা দিয়ে দাও আমাদের। মা, এই হারটা ওকে দিয়েছি আমরা, কেন সেটা কেড়ে নিতে চাইছো? বিশ্বনাথ বললেন, দরকার বলেই চেয়েছি। বৌমা, দাও তো হারটা। মেয়েটা ভয়ার্ত মুখে খুলে দিতে গেল হারটা। তখনই বিশ্বনাথ ছোঁ মেরে কেড়ে নিলেন সেটা। তারপরেই জানালা দিয়ে হাত বাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলেন পেছনের বাগানে। সবাই হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। মেয়েটা স্বামীর এমন নিষ্ঠুরতায় হু হু করে কেঁদে ফেলল। বিশ্বনাথ ভ্রুক্ষেপ না করে বলে উঠলেন, এটা নিয়েই তো অশান্তি হচ্ছিল। নাও, ফেলে দিলাম ওটা। হলো তো এবার? সবাই মিলে পেছনের বাগানে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো। কিন্তু ঝোপঝাড়ের আড়ালে কোথায় যে হারিয়ে গেছিল হারটা আর খুঁজেই পাওয়া গেল না। মেয়েটা কিছুদিন একটা রূপোর হার পরে রইল গলাতে। খুকুর বিয়ে নির্বিঘ্নেই কেটে গেল। তার কিছুদিন পর এক রাতে ঘুমোবার আগে বিশ্বনাথ হঠাৎ একটা হার বের করে পরিয়ে দিলেন স্ত্রীর গলায়।
মেয়েটা চমকে উঠে দেখল এটা তো সেই হারটা। অবাক চোখে স্বামীর দিকে তাকাতেই তিনি হাসি মুখে বললেন, আমি এটা ফেলিনি তো, ফেলে দেওয়ার ভান করেছিলাম শুধু। বাপ রে বাপ, কি প্রেম গো ঠাম্মা! কিন্তু তুমি যখন হারটা পড়ে রইলে তখন বাড়ির কেউ কিছু বললেন না? না, তার আগেই তিনি সবাইকে বলে দিয়েছেন হঠাৎ করে হারটা খুঁজে পেয়েছেন। সবাই বিশ্বাস করেছিলেন? না করে আর উপায় কি ছিল? ভালো হয়েছে, ওরা ভুল করছিলেন, কিন্তু দাদু সেটা হতে দেননি। চুপ করে রইলেন সুলোচনা। সেদিনের কথা আজও স্পষ্ট মনে আছে তার। সেই রাতে স্বামীর বুকে মাথা রেখে তার মনে হয়েছিল এই তো ভালোবাসা। গুঞ্জাও চুপ করেছিল। ও যখন ছোট্ট শিশু তখনই মারা গেছিলেন দাদু, তাই দাদুর কথা কিচ্ছু মনে নেই ওর। বাবাকে কি মনে আছে? 2 বছর বয়সেই তো বাবা চলে গেছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলল গুঞ্জা, তারপর অস্পষ্ট বলল, আজকাল এমন হয় না ঠাম্মা। কি হয় না? বিয়ের পরে প্রেম। দুজন অচেনা মানুষ হয়তো পরস্পরের কাছে সারা জীবন অচেনাই হয়ে থাকবে, একসাথে থাকার জন্য আপোষ করে। তারপর পরস্পরকে দোষারোপ করেই বাকি জীবনটা কাটায়। সে তো ভালোবাসার বিয়েতেও হতে পারে দিদিভাই। আসলে এক সময়ে মানুষ যেটাকে ভালোবাসা ভেবে ভুল করে, পরে আবিষ্কার করে ওটা ভালোবাসা ছিলই না। আবার যেখানে ভালোবাসা হবার কথাই ছিল না, সেখানে কোথা দিয়ে যে দুটো মন জুড়ে যায় কেউ বলতে পারে না। গুঞ্জা চুপ করে থাকে। ঘুমিয়ে পড়বার আগে সে ভাবে কাল ছেলেটার সাথে একবার দেখা করে নেওয়াই যায়। তারপর সিদ্ধান্ত তো ওরই হাতে। এই অচেনা ছেলেটাই যে গুঞ্জার একান্ত আপনজন হয়ে উঠবে না, তা কে বলতে পারে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।